যদি আমি আপনাকে বলি যে মহাকাশের কোনো মৃত নক্ষত্রের কেন্দ্রের প্রচণ্ড বিস্ফোরণকে ল্যাবরেটরিতে অনুকরণ করার জন্য মানে ঠিক যে যন্ত্রটি দরকার সেই একই যন্ত্র আপনার শহরের কোনো হাসপাতালে বসে থাকা একজন রোগীর ক্যান্সার সারানোর সবচেয়ে বড় চাবিকাঠি হতে পারে। হ্যাঁ, শুনতে বেশ সায়েন্স ফিকশনের মতো লাগছে, তাই না? একদম। কিন্তু এটাই বাস্তব। দ্য ডিবেটে আপনাদের স্বাগত। আজ আমরা একটি অভাবনীয় প্রযুক্তি নিয়ে আলোচনা করব, যা মহাজাগতিক এক বিশাল জগৎ আর আমাদের মানবদেহের আণুবীক্ষণিক জগৎকে এক সুতোয় বেঁধেছে। ঠিক। আমরা ডক্টর N.C. ঘটকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধের ওপর ভিত্তি করেই আলোচনাটা করছি। হ্যাঁ, জার্মানির ফেয়ার বা ফ্যাসিলিটি ফর অ্যান্টি প্রোটন অ্যান্ড আয়ন রিসার্চ প্রকল্পে ভারতের বোস ইনস্টিটিউটের তৈরি বিম ক্যাচারের অবদান। আমাদের বিতর্কের মূল প্রশ্নটি আজ খুব সুনির্দিষ্ট। ১৯১৭ সালে আচার্য জগদীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত বোস ইনস্টিটিউটের এই নতুন উদ্ভাবনটির প্রকৃত বৈপ্লবিক গুরুত্ব ঠিক কোথায়? মানে এটি কি মূলত মৌলিক মহাকাশ এবং নাক্ষত্রিক পদার্থবিদ্যার দিগন্ত উন্মোচন করছে, নাকি এর সবচেয়ে শক্তিশালী প্রভাব নিহিত রয়েছে চিকিৎসা বিজ্ঞান ও জনস্বাস্থ্যের সরাসরি উন্নয়নে? আমার অবস্থান এখানে অত্যন্ত স্পষ্ট। আমি মনে করি এই বিম ক্যাচারের চূড়ান্ত সার্থকতা হল মানব কল্যাণ, বিশেষ করে ক্যান্সার চিকিৎসায় আয়ন বিম থেরাপি এবং দেশীয় প্রযুক্তির মাধ্যমে জনস্বাস্থ্যের যে অভাবনীয় উন্নয়ন এটি ঘটাতে পারে, সেটাই এর আসল পরিচয়। আচ্ছা, আমি কিন্তু এই বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন একটি দিক থেকে দেখছি। মানে আপনার ফোকাস শুধুমাত্র এর চূড়ান্ত প্রয়োগের উপর। কিন্তু প্রবন্ধ অনুযায়ী এই প্রযুক্তির মূল বৈপ্লবিক দিকটি হল মহাকাশের অজানা রহস্য উন্মোচন এবং মৌলিক কণা পদার্থবিদ্যার সীমানা সম্প্রসারণ। স্পেস ফিজিক্স, তাই তো? হ্যাঁ, গ্যালাকটিক কসমিক রশ্মির অনুকরণ বা নক্ষত্রের অভ্যন্তরীণ বিক্রিয়া ল্যাবরেটরিতে পুনর্নির্মাণ করার যে ক্ষমতা এই যন্ত্রটি আমাদের দিচ্ছে, সেটিই তো বিজ্ঞানের আসল উদ্দেশ্য। মানে মহাবিশ্বের ব্লুপ্রিন্ট বা নকশা বোঝা। চিকিৎসা বিজ্ঞানের যে সুবিধাগুলোর কথা আপনি বলছেন, সেগুলোই মৌলিক গবেষণার একটি চমৎকার স্পিন অফ বা উপজাত মাত্র। উপজাত? দেখুন, আপনি যাকে স্পিন অফ বলছেন, আমি তাকেই এই গবেষণার চূড়ান্ত লক্ষ্য হিসেবে দেখছি। কারণ ডক্টর ঘটকের প্রবন্ধটি যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখব এই প্রযুক্তির মেকানিজম সরাসরি মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে কতটা যুগান্তকারী। কিন্তু পদার্থবিদ্যার চরম সীমাগুলো অতিক্রম না করলে। তাত্ত্বিক বিতর্কে যাওয়ার আগে চলুন শ্রোতাদের একটু বুঝিয়ে বলি এই বিম ক্যাচার আসলে কাজ করে কিভাবে। জার্মানির ফেয়ার প্রকল্পের মতো একটি পার্টিকেল অ্যাক্সেলারেটরে যখন পরমাণুর কণাগুলোকে প্রায় আলোর গতিতে ছোটানো হয়, হ্যাঁ, প্রচণ্ড গতিতে, ঠিক, তো সেই প্রচণ্ড শক্তিশালী বিম বা রশ্মিকে কোথাও না কোথাও তো থামাতে হবে, তাই না? ঠিক তাই। এবং এই থামানোর কাজটাই হল পদার্থবিদ্যার অন্যতম জটিল একটি চ্যালেঞ্জ। আপনি ভেবে দেখুন, মানে প্রায় আলোর গতিতে ছুটে আসা সাবঅ্যাটমিক কণাগুলোর মধ্যে যে পরিমাণ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি থাকে, তা যদি কোনো সাধারণ ধাতব পাতের ওপর আঘাত করে, সেটা তো গলে বাষ্প হয়ে যাবে মুহূর্তের মধ্যে। শুধু তাই নয়, এর ফলে মারাত্মক সেকেন্ডারি রেডিয়েশন তৈরি হবে, যা পুরো সিস্টেমকে ধ্বংস করে দিতে পারে। বিম ক্যাচার হল সেই রক্ষা কবচ। এটি এমন একটি যন্ত্র যা এই প্রচণ্ড উচ্চ শক্তির কণাকে নিরাপদে শোষণ করে। আচ্ছা। এর জন্য নিশ্ছিদ্র ভ্যাকুয়াম বজায় রাখতে হয় এবং তাপ বিকিরণ নিয়ন্ত্রণ করতে হয়। এটি কোনো সাধারণ মেকানিক্স নয়, এটি কোয়ান্টাম পদার্থবিদ্যা এবং মেটেরিয়াল সায়েন্সের এক চরম নিদর্শন। এই নিখুঁত নিয়ন্ত্রণের ফলেই আমরা ল্যাবরেটরির ভেতরে নক্ষত্রের অভ্যন্তরের অবস্থা তৈরি করতে পারছি, সুপারনোভা বিস্ফোরণের মুহূর্তগুলো যাচাই করতে পারছি। মহাবিশ্বের সৃষ্টির ইতিহাস জানার চেয়ে বড় বৈপ্লবিক দিক আর কি হতে পারে? আমি মানছি যে সুপারনোভা বিস্ফোরণের ইতিহাস জানাটা আকর্ষণীয়, কিন্তু আপনি যে মেকানিজমের কথা বললেন, মানে উচ্চ শক্তির কণাকে নিরাপদে শোষণ করা এবং বিকিরণ নিয়ন্ত্রণ করা, ঠিক এই মেকানিজমটিই তো আধুনিক ক্যান্সার চিকিৎসার ভিত্তি। চিকিৎসা, হ্যাঁ, কিন্তু আপনি মহাবিশ্বের দিকে তাকাচ্ছেন আর আমি তাকাচ্ছি হাসপাতালের বেডের দিকে। প্রবন্ধে আয়ন বিম থেরাপির কথা স্পষ্টভাবে বলা হয়েছে। সাধারণ রেডিয়েশন থেরাপিতে কি হয়, এক্স রে বা গামারশ্মি যখন শরীরে ঢোকে তখন সেটি অনেকটা বন্দুকের গুলির মতো কাজ করে, অর্থাৎ সুস্থ কোষেরও ক্ষতি করে, ব্যাপক ক্ষতি করে। কিন্তু আয়ন বিম থেরাপি সম্পূর্ণ আলাদা। আর এই আয়ন বিম থেরাপির কার্যকারিতার কারণ কিন্তু সেই মৌলিক পদার্থবিদ্যাই যেটার কথা আমি একটু আগে বলছিলাম। একদম।
এবং সেই পদার্থবিদ্যা কিভাবে কাজ করে সেটা বোঝা খুব জরুরি। আয়ন বিম থেরাপিতে ভারী আয়ন ব্যবহার করা হয়। এগুলো শরীরের সুস্থ কোষের ভেতর দিয়ে প্রায় কোনো ক্ষতি না করেই যাতায়াত করতে পারে। কিন্তু ঠিক যে গভীরতায় টিউমারটি রয়েছে সেখানে পৌঁছানো মাত্রই এরা এদের সমস্ত শক্তি একসাথে নির্গত করে। হ্যাঁ, যাকে পদার্থবিজ্ঞানের ভাষায় ব্র্যাগ পিক বলা হয়। ঠিক ধরেছেন, ব্র্যাগ পিক, অর্থাৎ টিউমারের ঠিক কেন্দ্রে গিয়ে সর্বোচ্চ আঘাত হানা এবং আশপাশে সুস্থ টিস্যুকে অক্ষত রাখা। একেই বলে নির্ভুল টিউমার টার্গেটিং। এই যে বিকিরণের মাত্রা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা, বিম ক্যাচারের জ্ঞান ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হতো না। তাই আমি বলছি, নক্ষত্রের জন্ম রহস্য জানার চেয়ে একজন মানুষের সুস্থ অঙ্গপ্রত্যঙ্গ বাঁচিয়ে টিউমার ধ্বংস করাটা অনেক বেশি বৈপ্লবিক। হুম, আপনি আয়ন বিমের ব্র্যাগ পিকের মেকানিজমটি নিখুঁতভাবে ব্যাখ্যা করলেন, কিন্তু আপনি একটা জিনিস এড়িয়ে যাচ্ছেন। আপনি শুধু চিকিৎসা পদ্ধতির কথা বলছেন, কিন্তু সেই পদ্ধতি আবিষ্কারের পেছনের ইঞ্জিনটাকে অস্বীকার করছেন। অস্বীকার করছি না তো। দেখুন, আপনি যে ভারী আয়নগুলোকে ত্বরান্বিত করা এবং নিয়ন্ত্রণ করার কথা বললেন, সেই প্রযুক্তি কি কোনো হাসপাতাল তৈরি করেছে? না, এটি তৈরি হয়েছে কণা পদার্থবিদ্যার ল্যাবরেটরিতে। আপনার যুক্তিটা অনেকটা এমন শোনাচ্ছে যে মোবাইল ফোনের সবচেয়ে বড় বৈপ্লবিক দিক হলো ফুড ডেলিভারি অ্যাপ চালানো। হ্যাঁ, আচ্ছা। আর যে স্যাটেলাইট বা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ওই ফোনটাকে সচল রেখেছে তার যেন কোনো গুরুত্বই নেই। বিম ক্যাচারের প্রাথমিক কাজ হলো মৌলিক গবেষণার জন্য একটি চরম পরিবেশ তৈরি করা। নাক্ষত্রিক পদার্থবিদ্যার এই মৌলিক কাজগুলো না হলে আজকে আপনি যে আয়ন বিম থেরাপির কথা বলে এত উচ্ছ্বাস প্রকাশ করছেন তার তো কোনো অস্তিত্বই থাকত না। আপনার স্যাটেলাইটের উপমাটা শুনতে বেশ ভালো, কিন্তু আমি মনে করি বিজ্ঞানের প্রয়োগের ক্ষেত্রে এই বিভাজনটা এত সরল নয়। আমি একটি ভিন্ন উপমা দিই। ধরুন, একটি বিশাল নদীমাতৃক দেশে একটি বড় বাঁধ নির্মাণ করা হলো। বেশ, ধরলাম। সেই বাঁধ নির্মাণের জন্য আপনাকে হাইড্রোডিনামিক্স, জলপ্রবাহ নিয়ন্ত্রণ এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জটিল সব হিসাব করতে হয়েছে। আপনার যুক্তিতে জলের গতিশক্তি নিয়ন্ত্রণ করাটাই হলো সেই বাঁধের আসল বৈপ্লবিক দিক। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তো বটেই, কিন্তু আমি বলছি সেই বাঁধের চূড়ান্ত সার্থকতা নির্ভর করে যখন ওই নিয়ন্ত্রিত জল খরা পীড়িত কৃষকের জমিতে সেচ প্রদান করে। বিম ক্যাচারের ক্ষেত্রেও বিষয়টি ঠিক তাই। বিকিরণ নিয়ন্ত্রণ করাটা অবশ্যই জটিল পদার্থবিদ্যা, কিন্তু সেই বিকিরণ নিরাপত্তার মাধ্যমে চিকিৎসা ও শিল্পে নিরাপদ সীমা নির্ধারণ করাটাই হলো জনস্বাস্থ্যের জন্য অপরিহার্য। আপনি শুধু জলের প্রবাহ দেখছেন, আমি দেখছি সেই জলে ফলানো ফসল। আপনার বাঁধের উপমাটা আমাদের মূল প্রবন্ধের বৈজ্ঞানিক গভীরতাকে কিছুটা লঘু করে দিচ্ছে। কারণ আপনি ভুলে যাচ্ছেন যে বিম ক্যাচার শুধু বিকিরণ আটকায় না, এটি এমন কিছু ডেটা দেয় যা সরাসরি মহাকাশ গবেষণার ভবিষ্যৎ নির্ধারণ করে। ড ঘটকের প্রবন্ধে গ্যালাকটিক কসমিক রশ্মির কথা উল্লেখ করা হয়েছে। মহাকাশচারীদের নিরাপত্তার বিষয়টি ঠিক। আপনি যখন পৃথিবীর বায়ুমণ্ডলের সুরক্ষার বাইরে মহাকাশে যাবেন, পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানে প্রতিনিয়ত উচ্চ শক্তির ভারী পারমাণবিক কণা তীব্র বেগে ছুটে বেড়াচ্ছে। এই গ্যালাকটিক কসমিক রশ্মি যখন কোনো মহাকাশচারীর শরীরে প্রবেশ করে, তখন তা আক্ষরিক অর্থেই তাদের কোষের ভেতরে ডিএনএর কাঠামো ভেঙে চুরমার করে দেয়। আচ্ছা, ঠিক এই জায়গাটিতে আমি আপনাকে একটু থামাতে চাই। আপনি ডিএনএ ভাঙার কথা বললেন। মহাকাশচারীদের ডিএনএ ক্ষতি হওয়াটা নিঃসন্দেহে চিন্তার বিষয়। কিন্তু এই ডিএনএ কিভাবে ভাঙে এবং কিভাবে তা মেরামত হয়, এই গবেষণার প্রয়োগ কোথায় সবচেয়ে বেশি হয় জানেন? ক্যান্সার জীববিজ্ঞানে। কিন্তু মহাকাশ অভিযানের প্রেক্ষাপট? মহাকাশে গ্যালাকটিক কসমিক রশ্মির প্রভাবে যে ক্ষতি হয় তা বোঝার জন্য বিম ক্যাচার যে ডেটা দিচ্ছে, সেই একই ডেটা আমাদের পৃথিবীতে বসে থাকা মানুষের ক্যান্সার কোষের ডিএনএ বুঝতে সাহায্য করছে। আমি মানছি, কিন্তু মহাকাশ অভিযানের প্রেক্ষাপটটি একেবারেই আলাদা। মানবজাতি আজ একটি সন্ধিক্ষণে বাড়িয়ে আছে। দীর্ঘমেয়াদী মহাকাশ মিশনে শুধু মানুষ নয়, স্যাটেলাইটের সুরক্ষা উপকরণ পরীক্ষাও এই প্রযুক্তির মাধ্যমেই সম্ভব হচ্ছে। একটি স্যাটেলাইটের মাইক্রোচিপ যদি এই বিকিরণে নষ্ট হয়ে যায়, পুরো মিশন ব্যর্থ হবে। মানবজাতিকে মাল্টিপ্ল্যানেটারি প্রজাতিতে পরিণত করার জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কি হতে পারে? আমি ভবিষ্যতের মহাকাশ ভ্রমণের রোমাঞ্চকে অস্বীকার করছি না, কিন্তু আমাদের বাস্তবতার নিরিখে সংখ্যাগুলোর দিকে তাকাতে হবে। আজ পর্যন্ত ইতিহাসে মহাকাশে গেছেন মাত্র কয়েকশো মানুষ। অন্যদিকে পৃথিবীতে
প্রতিদিন প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। সেটা ঠিক, কিন্তু শুধু তাই নয়, প্রবন্ধটিতে পিইটি স্ক্যান বা পেট স্ক্যানের জন্য প্রয়োজনীয় আইসোটোপ উৎপাদনের কথাও বলা হয়েছে। কণাতরক যন্ত্রের মাধ্যমে স্থিতিশীল মৌলের ওপর আঘাত করে তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি হয়। এই আইসোটোপ দিয়ে আমরা প্রাথমিক পর্যায়ের ক্যান্সার কোষ শনাক্ত করি। আপনি ভবিষ্যতের মঙ্গল যাত্রার কথা ভাবছেন, আর আমি ভাবছি আগামী সপ্তাহে যে মানুষটির ক্যান্সার ধরা পড়বে তার ডায়াগনস্টিক রিপোর্টের কথা। পৃথিবীর মানুষের এই দৈনন্দিন বাঁচার লড়াই কি বেশি প্রাসঙ্গিক নয়? আপনি প্রাসঙ্গিকতা মাপছেন বর্তমানের সংখ্যা দিয়ে। কতজন মানুষ আজ ক্যান্সারে আক্রান্ত বনাম কতজন মহাকাশে যাচ্ছে? এটি একটি সাধারণ ভুল যা অনেকেই করে থাকেন। ভুল? হ্যাঁ, কারণ মৌলিক বিজ্ঞানের কাজ হল ভবিষ্যৎ নির্মাণ করা, বর্তমানের সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান দেওয়া নয়। ধরুন, আপনি যদি আজ থেকে ১০০ বছর পিছিয়ে গিয়ে কোয়ান্টাম পদার্থবিদ্যার প্রতিষ্ঠাতাদের বলতেন, পৃথিবীতে এত ম্যালেরিয়া, এত মহামারী, আপনারা পরমাণু নিয়ে কেন ভাবছেন? তাহলে আজ আমাদের কাছে এমআরআই মেশিন বা আপনি যে পিইটি স্ক্যানের কথা বলছেন তার কোনো অস্তিত্বই থাকত না। আচ্ছা, বিম ক্যাচের ঠিক সেই কাজটাই করছে। এটি এমন একটি পারমাণবিক পরিবেশ তৈরি করছে যা পৃথিবীতে স্বাভাবিকভাবে ঘটে না। আপনি মৌলিক বিজ্ঞানকে বাইপাস করে সরাসরি চিকিৎসা বিজ্ঞানে লাফ দিতে পারেন না। দেখুন, আমি মৌলিক বিজ্ঞানকে বাইপাস করার কথা একেবারেই বলছি না। আমি বলছি বোস ইনস্টিটিউটের যে নির্দিষ্ট অবদান, তার অন্তর্দৃষ্টি এবং লক্ষ্যের কথা। ড ঘটক প্রবন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন, যেমন সংক্রামক রোগ গবেষণা, টিবি এবং ইমিউনোলজি। হ্যাঁ, বায়োলজিক্যাল দিকটা একদম। একটি কোষে যখন রেডিয়েশন আঘাত করে, তখন আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা বুঝতে পারলে আমরা আরও উন্নত ভ্যাকসিন তৈরি করতে পারব। আপনি যেটিকে শুধু একটি কণাতরকের যন্ত্রাংশ ভাবছেন, সেটি আসলে মাইক্রোবায়োলজির একটি শক্তিশালী হাতিয়ার। আমি মানছি যে মাইক্রোবায়োলজিতে এর বিশাল প্রভাব রয়েছে, কিন্তু বোস ইনস্টিটিউট যে বিম ক্যাচার তৈরি করেছে তা কোনো সাধারণ বায়োলজিক্যাল মাইক্রোস্কোপ নয়। এটি অত্যন্ত উচ্চ শক্তির কোয়ান্টাম ইন্টারঅ্যাকশন নিয়ে কাজ করে। যখন আমরা একদম সাবঅ্যাটমিক স্তরে যাই, তখন ফিজিক্স আর বায়োলজির মধ্যে কোনো পার্থক্য থাকে না। কোষের ডিএনএও তো শেষ পর্যন্ত প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন দিয়েই তৈরি, তাই না? অবশ্যই। আর ঠিক এখানেই আচার্য জগদীশচন্দ্র বসুর বৈজ্ঞানিক উত্তরাধিকারের বিষয়টি চলে আসে, যা প্রবন্ধে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তিনি পদার্থবিদ্যার সূক্ষ্ম যন্ত্রাংশ ব্যবহার করে উদ্ভিদের স্নায়বিক প্রতিক্রিয়া প্রমাণ করেছিলেন। হ্যাঁ, জড় ও জীবের মধ্যে সম্পর্ক। ঘটক তার প্রবন্ধে একে ভারতের বৈজ্ঞানিক আত্মনির্ভরতার প্রতীক বলেছেন। এই আত্মনির্ভরতার মানে কি? আমি ঠিক এই প্রশ্নটাই আপনাকে করতে যাচ্ছিলাম। আপনার মতে এই আত্মনির্ভরতার মানে কি? এর মানে হল যে আয়ন বিম থেরাপি নিতে আমাদের কোটি কোটি টাকা খরচ হয়, সেই অত্যাধুনিক যন্ত্রাংশ যদি আমরা দেশীয় প্রযুক্তিতে তৈরি করতে পারি, তবে ভারতে চিকিৎসার খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। সাধারণ মানুষের নাগালে সাশ্রয়ী চিকিৎসা পৌঁছে দেওয়াটাই সত্যিকারের আত্মনির্ভরতা। আপনার এই ব্যাখ্যার মধ্যে একটি আবেগ রয়েছে, যা আমি সম্মান করি। কিন্তু আত্মনির্ভরতার সংজ্ঞায়নে আমি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের দৃষ্টিকোণ থেকে একটি ভিন্ন অর্থ দেখি। কেমন? বিংশ শতাব্দীর শুরুতে ভারতীয় বিজ্ঞানীদের ইউরোপীয় বিজ্ঞানীদের সমকক্ষ মনে করা হতো না। আজ জার্মানির ফেয়ার প্রকল্পে, যেখানে বিশ্বের শ্রেষ্ঠ মেধাগুলো মহাবিশ্বের উৎপত্তি নিয়ে কাজ করছে, সেখানে ভারত শুধু একজন দর্শক বা ডেটা ক্রেতা নয়, তারা বিম ক্যাচারের মতো একটি অত্যন্ত সংবেদনশীল যন্ত্রাংশ তৈরি করে এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, সেটা আমাদের বড় প্রাপ্তি। একদম। এই যে চরম পদার্থবিদ্যার ক্ষেত্রে বিশ্বমঞ্চে সমকক্ষ হওয়া, এটাই হলো আসল আত্মনির্ভরতা। এটি প্রমাণ করে যে ভারত কেবল ধার করা প্রযুক্তির ভোক্তা নয়, মহাবিশ্বের সবচেয়ে জটিল তথ্যগুলো উন্মোচনের অন্যতম প্রধান কারিগর। দেখুন, আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করছি না যে এটি আমাদের মেধার এক চূড়ান্ত প্রমাণ। কিন্তু যখন আমরা এই সক্ষমতার প্রকৃত প্রভাব মাপি, তখন দেখতে হবে সেটি সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন আনছে। আপনি মহাবিশ্বের ব্লুপ্রিন্টের কথা বলছেন, কিন্তু একটু ভেবে দেখুন, মানবকোষের ভেতরের ডিএনএর নকশা কি মহাবিশ্বের চেয়ে কোনো অংশে কম জটিল? তা নয়, কিন্তু যখন বিম ক্যাচারের জ্ঞান দিয়ে আমরা ক্যান্সার কোষের মিউটেশন বুঝতে পারব, তখন সেটি শুধু একটি বৈজ্ঞানিক পেপারের বিষয়বস্তু হয়ে থাকবে না,
সেটি সরাসরি একটি পরিবারের জীবন বদলে দেওয়ার গল্প হয়ে উঠবে। জীবন বদলে দেওয়ার গল্প অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বিজ্ঞান শুধু আজকের প্রজন্মের জীবন বদলানোর জন্য কাজ করে না, এটি আগামী হাজার বছরের সভ্যতার ভিত করে দেয়। আপনি ডিএনএ ব্লুপ্রিন্টের কথা বললেন, খুব ভালো কথা, কিন্তু আমাকে বলুন সেই ডিএনএর কার্বন বা নাইট্রোজেন পরমাণু কিভাবে তৈরি হয়েছে? নক্ষত্রের ভেতরে। ঠিক, কোটি কোটি বছর আগে কোনো এক মৃত নক্ষত্রের কেন্দ্রে। বিম ক্যাচার আমাদের সেই নাক্ষত্রিক চুল্লির ভেতরের মেকানিজম বুঝতে সাহায্য করছে। আমরা যখন এই মৌলিক কণাগুলোর মিথস্ক্রিয়া বুঝতে পারি, হয়তো তার হাত ধরেই একদিন আমরা এমন কোনো শক্তির উৎস আবিষ্কার করব যা গোটা পৃথিবীর এনার্জি ক্রাইসিসের সমাধান করে দেবে। তাই এর প্রভাবকে শুধু হাসপাতালের বেড়ে সীমাবদ্ধ রাখলে বিজ্ঞানের এই বিশাল ক্যানভাসটাকে খাটো করা হয়। আমি আপনার কথাকে খাটো করছি না, বরং আমি মনে করি আপনি বিজ্ঞানকে যতটা দূর থেকে দেখছেন, আমি তাকে ততটাই কাছ থেকে দেখছি। মানে আপনি যে নক্ষত্রের কেন্দ্রে কার্বন তৈরির কথা বললেন, সেই একই কার্বন দিয়ে গড়া মানবদেহকে সুস্থ রাখার কথাই আমি এতক্ষণ ধরে বলছি। হ্যাঁ, দৃষ্টিভঙ্গির পার্থক্য আর কি। ঠিক। তো আমাদের আজকের এই দীর্ঘ আলোচনার পর একটি চমৎকার জায়গায় আমরা এসে পৌঁছেছি। ডক্টর এনসি ঘটকের প্রবন্ধটি প্রমাণ করে যে এই প্রযুক্তি একমাত্রিক নয়। আমরা দুজনেই এই বিষয়ে একমত হতে পারি যে বিম ক্যাচার শুধু লোহা বা ভ্যাকুয়াম দিয়ে তৈরি একটি যন্ত্র নয়, এটি সত্যি ভারতের বৈজ্ঞানিক আত্মনির্ভরতার একটি বহুমুখী প্রতীক। একদম ঠিক বলেছেন। বিজ্ঞানের সবচেয়ে বড় সৌন্দর্যই হল তার এই বহুমাত্রিকতা। জগদীশচন্দ্র বসু দেখিয়েছিলেন কিভাবে উদ্ভিদ বাইরের উদ্দীপনায় সাড়া দেয়, আর আজ তারই প্রতিষ্ঠানের একটি যন্ত্র দেখাচ্ছে কিভাবে একটি সাবঅ্যাটমিক কণা চরম পরিবেশে আচরণ করে। মহাবিশ্বের রহস্য খোঁজার প্রযুক্তি আপনা আপনি মানব কল্যাণের সাথে যুক্ত হয়ে যায়। ঠিক তাই। এবং আমরা আমাদের শ্রোতাদের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আলোচনার রেশ এখানে খোলা রাখছি। মহাকাশের সেই জ্বলন্ত নক্ষত্রের কেন্দ্র থেকে শুরু করে আমাদের শরীরের ক্ষুদ্র কোষের ডিএনএ পর্যন্ত এই বিশাল পরিসর জুড়েই রয়েছে বিজ্ঞানের অবাধ বিচরণ। হয়তো আগামীতে রাতের আকাশের দিকে তাকালে কিংবা হাসপাতালের বারান্দায় বসে স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করার সময় আপনার মনে পড়বে যে এই দুই জগতের মাঝখানে নীরবে সেতু বন্ধন করে চলেছে একটি যন্ত্র, বিম ক্যাচার। দ্য ডিবেটে আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিজ্ঞানের এই অন্তহীন যাত্রা নিয়ে চিন্তা করতে থাকুন। অজানাকে জানার এই পথ কখনোই শেষ হবার নয়।